কেটে গেছে আরও 3টে দিন। সময়টা এখন বিকেল 4টা। নির্জন নিস্তব্ধ রাস্তাটা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে কাশপিয়া। এখন বর্ষাকাল চলছে, তাই আকাশে মেঘ ডাকছে প্রচণ্ড। হয়তো বৃষ্টি আসবে। হাঁটতে হাঁটতে রাস্তার অপর প্রান্তে চোখ পড়ল কাশপিয়ার। প্রাপ্তবয়স্ক 2 ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে ওখানটায়। মেয়েটার লম্বা কালো চুলে বেলি ফুলে গাজরা পরিয়ে দিচ্ছে ছেলেটা। আর পাশের ছোট দোকানটা থেকে চুড়ি কিনে মেয়েটার হাতে যত্ন করে পরিয়ে দিচ্ছে ছেলেটা। মেয়েটাও মুচকি হাসছে। কাশপিয়া দাঁড়িয়ে রইল ওখানটাতেই। দেখলো ছেলে মেয়ে দুটোকে। তারও মনে পড়লো সেদিনের কথা। ইয়াসও কত যত্ন করে মাথায় ফুল গেঁথে দিয়েছিল ওর। কাশপিয়ার রাগ ভাঙাতে কিনে দিয়েছিল ওর পছন্দের চুড়িগুলো। ইয়াসের সাথে কাটানো মধুময় স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে কাশপিয়ার। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়তেই অন্য হাতে তালু দিয়ে মুছে নিল তা। কাশপিয়া মনে মনে ঠিক করলো, ইয়াস নামক পাষাণ মানুষটাকে নিয়ে আর ভাববে না সে। কিভাবে ওই পাষাণ মানুষটা পারলো কাশপিয়াকে একা রেখে চলে যেতে? একটা দিন খোঁজ নেওয়া যায় না ওর? কখনোই তো ফোন দিয়ে জিজ্ঞেস করলো না ও কেমন আছে। এই রাগে তো কল দেয়নি কাশপিয়াও নিজে। কতবার ইয়াসের নাম্বারটা বের করে কল দিবে বলে জেদ করে আবার দেওয়া হয় না। ইয়াসের প্রতি এক আকাশ পরিমাণ অভিমান জমেছে কাশপিয়ার মনে। তবে যে কেউ জানলো না মেয়েটার মনে খবর। ভাববে না বলেও কেন যেন ওই মানুষটাকে নিয়ে প্রতিনিয়ত ভেবে চলেছে কাশপিয়া। ওর যে মাঝে মধ্যে রাগ হয় নিজের উপরেই। চোখ বন্ধ করলো কাশপিয়া। কি যেন ভাবতে লাগলো সে। হঠাৎই মনে হলো কেউ ওর মাথার উপর ছাতা ধরে রেখেছে। ফলে ঠোঁটের কোণে হাসি ফুটল মুহূর্তেই। সে যা ভাবছে সেটাই কি তবে সত্যি? ইয়াস কি তবে ফিরে এসেছে? কাশপিয়া মাথার উপর ছাতা ধরে রাখা মানুষটা কি ইয়াস? এবার নিশ্চয়ই বৃষ্টিতে ভেজার জন্য ধমক দিবে ওকে। কাশপিয়াও আচ্ছা করে বকে দেবে ইয়াসকে। শাস্তি দিবে তাকে ছেড়ে যাওয়ার অপরাধে। কাশপিয়া মুখ তুলে তাকালো। দেখলো পরিচিত মুখ। ঠোঁটে হাসি মিলিয়ে গেল সাথে সাথে ওর। কাশপিয়া আবারও আশাহত হলো। এই মানুষটার জন্যই তো অপেক্ষা করছিল সে। অবশেষে আসলো কৌশিক। এতগুলো দিন পরে ভাইকে দেখে তো কাশপিয়ার আনন্দ হওয়ার কথা ছিল। তবে আনন্দ হচ্ছে না কেন? কেন সব পেয়েও হারানো হাহাকার ওর হৃদয় জুড়ে। কৌশিক টেনে তুলল বোনকে। বলল রাগত স্বরে, সমস্যা কি কাশপি? এই মাঝ রাস্তায় বসে আছিস যে? বৃষ্টিতে ভিজলে জ্বর হবে তো। ভাইয়ের কথা শুনে কাশপিয়া নিজেকে শান্ত করল। ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দিল সে। বলল অভিমানী কণ্ঠে, ভাইয়া তুমি কোথায় ছিলে ভাইয়া? তুমি জানো আমি কত রাত ঘুমাইনি তোমার চিন্তায়। মামি সময় তোমাকে নিয়ে আজে বাজে কথা বলতো। আমি রাগ করে চলে যেতাম বাড়ি ছেড়ে। পুরো কথাটা শেষ করার আগেই কৌশিক থামিয়ে দিল ওকে। বলল ওকে চুপ কর কাশপিয়া। কৌশিক শক্ত করে ওর মাথাটা চেপে ধরল নিজের বুকে। কান্না পেল কৌশিকেরও। এত বড় অ্যাক্সিডেন্টের পর সুস্থ হয়ে আবার যে বোনের কাছে আসবে কল্পনাতেই ছিল না ওর। আল্লাহের ইচ্ছেতে আর ইয়াস আর ইয়ানার চেষ্টায় আবারও ভালো হয়েছে কৌশিক। ফিরে এসেছে তার বোনের কাছে। কৌশিক লক্ষ্য করল ঠান্ডায় জমে গেছে কাশপিয়ার পুরো শরীর। তরতর করে কাঁপছে মেয়েটা। তাই আর দেরি করলো না কৌশিক। কাশপিয়াকে নিয়ে বসালো গাড়িতে। ড্রাইভিং সিটে উঠে বসলো কৌশিক। পাশে বসে থাকা ইয়ানাকে চোখ দিয়ে ইশারা করলে কথা না বাড়িয়ে ও চলে গেল পেছনের সিটে বসতে। তারপর কাশপিয়া কাছে বসলো। কাশপিয়ার মাথাটা টেনে আনলো নিজের ঘাড়ের কাছে। গালে কপালে হাত দিয়ে বুঝলো গায়ে হয়তো আগে থেকেই জ্বর ছিল। তার উপর এই ঝুম বৃষ্টিতে ভিজে অবস্থা আরো খারাপ ওর। কৌশিককে ইয়ানা আর কিছুই বলল না। বোনের প্রতি কৌশিক বরাবরই দুর্বল, জানে ইয়ানা। চিন্তা হবে তাই আপাতত বলল না কথাটা। মাথা থেকে সব চিন্তা ছেড়ে ফেলে ইয়ানা তাকালো কাশপিয়ার মুখ পানে। হাসি ফুটল ওর ঠোঁটের কোণে। মেয়েটা সুন্দর, ফর্সা গায়ের রং, লম্বা চুল, টানা টানা হরিণীর মতো চোখ, সব মিলিয়ে অপরূপ সুন্দর সে। ইয়াসের বলা বর্ণনার সাথে মিলে গেছে পুরোপুরি। মুচকি হেসে বিড়বিড় করে বলল ইয়ানা, তুমি কি তাহলে ইয়াসের উপমা? ইট পাথরে তৈরি শ্যাওলা পড়া পুরনো দুতলা বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছে কৌশিকের গাড়ি। কৌশিক একবার চোখ বুলালো পুরনো বাড়িটিতে। ঠিক কতদিন পর আবারও নিজের বাড়িতে পা রাখলো জানা নেই তার। তবে কখনো যে আসতে পারবে এই বাড়িটিতে এটাই ধারণা ছিল না। সবটাই আল্লাহর ইচ্ছেতে। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ কানে আসতেই স্তম্ভিত ফিরে তাকালেন রুমি বেগম। আস্তে ধীরে উঠে এসে খুলে দিলেন দরজাটা। কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে থাকা চীনা পরিচিত মুখগুলো দেখে মনে হলো উনি খুশি হননি। রুমি বেগম হলেন কাশপিয়া আর কৌশিকের মামি। বাড়িটা কৌশিকের আব্বু আম্মুর তৈরি। ওনারা মারা যান কার অ্যাক্সিডেন্টে।
মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন অনেকেই তখন দায়িত্ব নিতে চেয়েছিল কৌশিক আর ছোট্ট কাশপিয়ার। তখন না বুঝলেও এখন ভালো করেই বুঝে কৌশিক সব লোক দেখানো ভালোবাসা। তাদের দায়িত্ব নিতে চাওয়া সবটাই ছিল ওর বাবার রেখে যাওয়া বাড়ি আর জমি জমার লোভে। তিন কোলে কেউ না থাকায় একমাত্র মামা মামিকেই কৌশিক নিয়ে এলো নিজেদের বাড়িতে। দায়িত্ব ছিল ওর ছোট বোনটার। বেঁচে থাকতে হলে পড়াশোনা করতে হবে, ইনকাম করতে হবে, এই চিন্তা সবসময় ছিল কৌশিকের মাথায়। তাই তো বোনকে একা রেখে পাড়ি জমিয়েছিল দূর দেশে। বোনের অভিভাবক হিসেবে রেখে গিয়েছিল ওর মামা মামিকে। কিন্তু মামির মনে যে বিষ ছিল তা তো জানা ছিল না কৌশিকের। কৌশিকে অবর্তমানে তার ছোট্ট বোনটাকে বের করে দিল তার বাড়ি থেকে। সব কথাই কানে গেছে কৌশিকের। তাই তো আজকে কৈফিয়ত চাইতে এসেছে সব কিছুর। মামি ভয়ার্ত মুখ দেখে হাসলো কৌশিক। বলল ওনাকে, কি হলো মামি, আমি বেঁচে আছি দেখে অবাক হলে নাকি? শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন রুবি বেগম। তা তা হবে কেন কৌশিক? প্রতি উত্তরে কৌশিক হালকা হেসে বলল, ভিতরে আসতে দেবে না নাকি? মামি বলল, হ্যাঁ হ্যাঁ, তোমরা ভেতরে আসো, তোমাদের বাড়িতে তোমরাই তো আসবে, আমার অনুমতি লাগে বুঝি? কৌশিক তখন মাথাটা ঘুরিয়ে ইয়ানার পাশে দাঁড়িয়ে থাকা কাশপিয়ার দিকে তাকালো। তারপর আবার ওর মামির দিকে তাকিয়ে বলল, অথচ আমার বাড়ি থেকে তুমি আমার বোনকে বের করে দিয়েছিলে, এমনটা কেন করেছিলে মামি? আমার অনুপস্থিতিতে তুমি আমার বোনকে বিয়ে দিতে চেয়েছিলে কোন সাহসে? কৌশিকের কথা বলার ধরনে ভয় পেয়ে গেলেন রুমি বেগম। এখন কি তাহলে কৌশিক বাড়ি থেকে বের করে দেবে ওনাদের? তাহলে যে অসুস্থ স্বামী আর বিয়ে উপযোগী মেয়েকে নিয়ে কোথায় যাবেন তিনি? রাস্তায় রাস্তায় হাঁটা ছাড়া যে উপায় থাকবে না আর। রুমি বেগমে কি যেন হলো। হুট করে মেঝেতে বসে কৌশিকে পা দুটো ধরে হাউমাউ করে কান্না করে দিলেন তিনি। বললেন বারবার, কৌশিক বাবা, ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে, আমি এত কিছু ভাবিনি তখন। কাশপিয়া সুখে থাকবে ভেবেই বিয়ে ঠিক করেছিলাম ওর। তখন কৌশিক গম্ভীর মুখে বলল, সুখে থাকবে বলে? নাকি নিজের মাথার উপর থেকে ঋণের বোঝা নামাতে বিক্রি করতে চেয়েছিলে আমার বোনকে? আমি বেঁচে থাকতে ওর সাথে এমন অন্যায় করার সাহস দেখালে কিভাবে মামি? নাকি ভেবেছিলে আমি মরে গেছি? আমার বোনকে তাড়িয়ে সব কিছু দখল করবে বলেই এত কিছু আয়োজন। কৌশিকের কথায় চুপ করে রইলেন রুবি বেগম। কি বা বলবেন তিনি? এমনটাই তো চেয়েছিলেন মনে মনে। সব পেয়েও লোভ জেগেছিল ওনার মনে। কারণ প্রায় 3 মাস ধরে প্রাণপ্রিয় বোনের খোঁজ নিচ্ছিল না কৌশিক। ওনার মাথায় এটাই এসেছিল তখন কোনো অঘটন ঘটেছে নিশ্চয়ই। কৌশিক হয়তো বেঁচে নেই আর, তাই তো করেছেন এত কিছু উনি। আর তার শাস্তিও পেয়েছেন উনি। স্বামী ওনার অসুস্থ হয়ে পড়ে আছেন ঘরে এক কোণে। মেয়েটারও নানা অসুখ বিসুখ লেগেই আছে। আল্লাহ মেনে নিতে পারেননি ওনার এত অবিচার, তাই তো শাস্তি দিয়েছেন এইভাবে।